শিমুল, আমি বড় হয়ে এই গ্রামে একটা হাসপাতাল দেব। আমাদের দাদি বলেছিলেন এখানে ভালো ডাক্তার নেই রে। আর আমি বড় হয়ে কৃষি অফিসার হব। আহ রাবেয়া, আকাশ যে দেখছি আজ আর কাজে যাওয়া হবে না। এই ছাতাটার শিকগুলো সব আলগা হয়ে গেছে গো। কামে না গেলে কাল শিমুলের স্কুলের বেতনটা দেবেন কি করে? মাস্টার সাহেব তো বলে দিচ্ছে কাল না দিলে ওর নাম কেটে দেবে। জানি, কিন্তু এই বৃষ্টিতে কাদা থেকে শহরে যাব কি করে? আর কাজই বা কে দেবে গো? কাজই কে দেবে? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, ঘরে কিছু নেই? একটু ধৈর্য ধর বাবা, বৃষ্টির বেগ কমলে তোর বাপ বাজারে যাবে, তখন চাল আনলে ভাত দেবে। না, বসে থাকলে চলবে না। শিমুল, আয় তো আমার সাথে। পেছনের বাগান থেকে দুইটা বড় কলা পাতা কেটে আনি। ছাতা যখন নেই ওইটাই সই। নিলয়, নিলয় কোথায়? মা, বাইরে কাদা, ওর শরীর এমনিতেই দুর্বল, তার উপরে এই ঝড় বৃষ্টিতে বাইরে গেলে জ্বর বাঁধাবে। দাদি, বাবা ঠিকই বলেছে, বাইরে গিয়ে কি করব? এখানে তো কেউ খেলার সাথী নেই, তার চেয়ে কম্পিউটারই ভালো। কাশেম, খবর কি? কাশেমের জমির কাজ কত দূর? হ্যাঁ, মরল সাহেব, হাসিম তো এখন পুরাই কোণঠাসা। বৃষ্টির জন্য দিনমজুরি দিতে পারছে না। শিমুলের স্কুলের টাকা জোগাড় করতে ওর নাভিশ্বাস উঠছে। এখনই সময় চাপ দেওয়ার। ঠিক বলেছিস। কাশেমের ওই জমিটার ওপর আবার অনেক দিনের নজর। কাশেম, তুই এখনই গিয়ে ওকে হুমকি দিয়ে দে, কিস্তি না দিলে ওর জমি নিলাম হবে, নিলাম। জি মরল সাহেব, আমি এখনই যাচ্ছি। বৃষ্টির ছাঁটটা একটু কমুক। বাবা দেখ, এই বাড়ির জানালাগুলো কি সুন্দর। চুপ থাক শিমুল, বড় মানুষের বাড়ি, আমাদের বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না রে। বাবা দেখো, ওই ছেলেটা মাথায় কি সুন্দর পাতা নিয়ে ভিজছে। আমি ওই রকম একটা পাতার মতো ছাতা চাই। ওটা ছাতা নয় নিলয়, ওটা কলার পাতা। গরিবরা ছাতা কিনতে পারে না বলে ওটা ব্যবহার করে। ও গরিব হতে পারে রহমান, কিন্তু ওর আনন্দের দাম তোর কোটি টাকায়ও নেই। নিলয়, তুই কি যাবি ওই ছেলেটার সাথে একটু কথা বলতে? যাব দাদি, বাবা আমি যাব। আচ্ছা যা, কিন্তু ভিজে জ্বর বাঁধাস না। ওরে হাসেম, এখানে কি করিস? মরল সাহেব পাঠাইছে, গত মাসের সুদের টাকাটা কই? কাশেম ভাই, বৃষ্টিতে কাজ নেই, কাল বা পরশু দিয়ে দেব ভাই। কাল পরশু বলে পার পাবি না। জমিটা মরল সাহেবের নামে লিখে দে, সব দিনা মাফ হয়ে যাবে। না হলে তোর এই কুড়ে ঘরও থাকবে না। বাবা, লোকটা এমন করছে কেন? কি হয়েছে এখানে? কাশেম, তুমি দাঁড়িয়ে এইভাবে চেঁচামেচি কেন করছো? না চাচি আম্মা, মরল সাহেবের পাওনা টাকাটা চাইতে আসছিলাম। পাওনা টাকা আদায়ের একটা ভদ্রতা আছে। আর রহমান, তুই ভেতরে দাঁড়িয়ে দেখছিসটা কি? তোর শৈশবের বন্ধু হাসেমের সাথে কি ব্যবহার করছে এই লোকটা? হাসেম? তুই হাসেম না, কুদ্দুস চাচার ছেলে? জি রহমান ভাই, চিনতে পারছেন তাহলে? ছোটবেলার ফুটবল খেলার সাথী হাসিমকে চিনল না কেন? কাশেম, মোড়লকে গিয়ে বলো হাসিমের সব দেনা আমি শোধ করে দেব, আর ও যেন এই জমির দিকে আর নজর না দেয়। জি সাহেব, আমি বলছি। রহমান সাহেব বড়লোক হতে পারে, কিন্তু এই গ্রামের আইন আমি। কাশেম, হাশেমের জমির দলিলে ওর বাবার একটা সই জাল করে রেখেছিলাম, মনে আছে?
কাল সকালে ওটা নিয়ে পঞ্চায়েতে যাবি, কেমন? কিন্তু মোড়ল সাহেব, রহমান সাহেব যদি উকিল পুলিশ নিয়ে আসে, উনি তো শহরের অনেক বড় মানুষ। আরে গাধা, গ্রামের বিচার তো পঞ্চায়েতেই হবে, আর পঞ্চায়েত আমার হাতের মুঠোয়। হাসেমকে কাল গ্রাম থেকে তাড়িয়ে তবেই শান্ত হবে। দেখেছিস বাপ, কপাল ফিরতে সময় লাগে না। তুই মন দিয়ে পড়াশোনা করবি তো? করব মা। নিলয় বলছিল ওদের স্কুলে অনেক বড় মাঠ আছে, আমি কাল সেখানে ফুটবল খেলবো। রাবেয়া, অন্ধকারটা যেন কাটছে, কিন্তু মোড়ল সহজে ছাড়বে বলে মনে হয় না। ওর চোখ বড় বিষাক্ত। শোনো সবাই, হাসেমের বাবা কদ্দুস আবার কাছ থেকে টাকা নিয়ে এই জমি বন্ধক রেখেছিল। এই যে সেই দলিল। এখন হাসেম টাকাও দিচ্ছে না, জমিও ছাড়ছে না। এটা মিথ্যা কথা মোড়ল সাহেব, আমার বাবা কখনো জমি বন্ধক দেয়নি। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা এটা। চুপ কর হারামি, দলিলের সই কি তোর বাপ পরলোক থেকে এসে করে দিয়ে গেছে? থামুন কাশেম সাহেব, পঞ্চায়েত প্রধান, অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। মোড়ল সাহেব, আমার বাবার এই ডায়েরি প্রমাণ করে যে হাসিমের বাবা আপনার সব দেনা বহু আগেই শোধ করেছিলেন, এবং আপনার জালিয়াতির সব তথ্য এখানে পরিষ্কার লেখা আছে। গফুর, তুই ছোটবেলা থেকেই কুটিল। আমার স্বামী ডায়েরিতে তোর অপকর্মের কথা সব লেখা আছে। এখন বল, পুলিশ ডাকবো নাকি গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে এই গ্রাম ছাড়বি? চাচি আম্মা, আমি আসলে ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে ভুল বোঝাবুঝি। মোড়ল সাহেবই আমাকে দিয়ে সব করিয়েছে হুজুর, আমার কোনো দোষ নেই। হাসিম, আজ থেকে এই জমি তোর আর শিমুলের। আমি এখানে তোদের জন্য একটা পাকা ঘর করে দেব, আর নিলয় আর শিমুল একসাথে বড় হবে। শিমুল, চলো, আজ বৃষ্টি নামলে আমরা কলা পাতা নিয়ে দৌড় দেব, কেমন? না নিলয়, এখন আর কলা পাতা লাগবে না। আমরা এখন দুজনে একটা বড় ছাতার নিচে দাঁড়াবো। তাকিয়ে দেখ, আকাশে রামধনু উঠেছে। বৃষ্টির পরে রামধনুগুলোই আসল পাওনা। আমাদের দুঃখের দিন শেষ হলো বুঝি? হ্যাঁ রাবেয়া, অভাবের বৃষ্টিতে কলা পাতার ছাতা আমাদের রক্ষা করেছিল ঠিকই, কিন্তু আজ বন্ধুত্বের আর সততার ছাতা আমাদের স্থায়ী আশ্রয় দিল। রাবেয়া, মনে আছে আজ থেকে 1 বছর আগের কথা? এই দিনই আমরা কলা পাতার ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ভুলি কি করে? ওই বৃষ্টি তো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। রহমান সাহেব আর মা জরিনা বানু না থাকলে আজ হয়তো আমরা শহরে ভিক মাগতাম। বাবা, নিলয় আর রহমান আঙ্কেল আমাদের বাড়ি আসছে। ওই যে ওদের গাড়ি দেখা যাচ্ছে। শিমুল, দেখো, আজ আমি তোমার মতো কলা পাতা নিয়ে এসেছি। চলো না, পুকুর পাড়ে একটু ভিজি, চলো। কিরে হাসিম, আজ তো আর বাজারে কামলা দিতে যাবি না? আজ হবে আমাদের ছোটবেলার মতো খিচুড়ি উৎসব। ভাই, আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এ ঋণ কোনোদিনও শোধ হবে না। ঋণের কথা আর কেন তুলছিস হাসেম? রহমান তো তোকে বন্ধু মনে করে, আর এই শিমুল আর নিলয় তো আমাদের বংশের প্রদীপ। মরলের কথা শুনে বহু মানুষের সাথে পাঙ্গা নিতে গিয়ে আজ আমি পথের ফকির, আর হাসিম আজ কত সুখে আছে। রহমান সাহেব যদি হাসেমের পাশে না দাঁড়ান, তবে এই জমিটা আজ আমার হতো। নিয়তি বড়ই নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর। শিমুল, আমি বড় হয়ে এই গ্রামে একটা হাসপাতাল দেব। আমাদের দাদি বলেছিলেন এখানে ভালো ডাক্তার নেই রে। আর আমি বড় হয়ে কৃষি অফিসার হব। আমার বাবার মতো যেন কোনো কৃষককে বৃষ্টির দিনে কলা পাতার ছাতা নিয়ে অন্যের দ্বারে গিয়ে অপমানিত হতে না হয়।
শুনছিস হাসেম, আমাদের সন্তানরা আমাদের চেয়েও বড় হতে শিখছে। এটাই তো আসল সার্থকতা। ঠিক বলেছেন ভাই, অভাবের দিনে যে কলা পাতার ছাতা আমাদের মাথা গোজার আশ্রয় দিয়েছিল, আজ সেই একই স্মৃতি আমাদের সন্তানদের মানুষ হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। আহ, রাবেয়া, ছাতাটার তো দেখি হাড়গোড় সব বেরিয়ে গেছে। এটা নিয়ে আজ আর কাজে যাওয়া হবে না। কামে না গেলে শিমুলের স্কুলের বেতন দেবেন কোত্থেকে? কাল না দিলে ওর নাম কেটে দেবে। মা, খিদে তো পেট জ্বলছে, পড়াশোনায় মন বসছে না। শিমুল, আয় তো বাবা, আয় আমার সাথে। ছাতা নেই তো কি হয়েছে, পেছনের বাগান থেকে বড় দুইটা কলা পাতা কেটে ওটাই মাথায় দিয়ে বের হই। নিলয়, সারাদিন ঘরের ভেতর গেম খেললে শরীর ভালো থাকবে না, একটু বাইরে তাকিয়ে দেখ। আহ রহমান, একা একটা বাচ্চা, ও বাইরে কার সাথে খেলবে? এই গ্রামে কি ওর কোনো বন্ধু আছে? দাদি ঠিকই বলেছে বাবা, বাইরে শুধু কাদা আর জল, ওখানে গিয়ে আমি কি করব? আমাদের সময় তো এই বৃষ্টিতে পুকুর পাড়ি দাপাদাপি করতাম, তোদের জীবনটা বন্দি হয়ে গেল। কাশেম, হাসেমের সেই জমিটার কি খবর? ও তো ঋণের ভারে ডুবে পড়েছে, এখন দখল করা সহজ হবে রে। মরল সাহেব, হাসিম আজ বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি। অভাব ওকে ঠিকই আপনার পায়ে নিয়ে আসবে। আজই বৃষ্টিতে ভিজে একবার ওর বাড়িতে যা, বলবি টাকা না দিলে জমি নিলামে উঠবে। যা। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর, বৃষ্টির সুযোগে আজ ওকে ঠিকই ভয় দেখিয়ে আসবো। বাবা দেখ, এই বাড়িটা কত উঁচু, জানালার কাজগুলো কি সুন্দর চকচক করছে। এটা বড় মানুষের বাড়ি শিমুল, আমাদের মতো গরিবের এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। বাবা দেখো, ওই ছেলেটা মাথায় কি সুন্দর পাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ওরকম একটা চাই। ওটাকে কলা পাতা বলে ভাই, বৃষ্টির হাত থেকে বাঁচতে ওটাই ওরা ব্যবহার করে। নিলয়, তুই যদি চাস তবে নিচে গিয়ে ওদের সাথে কথা বলতে পারিস। ওরে হাসেম, এখানে কি করিস? মরল সাহেব তোর বাড়িকে নজর দিতে বলেছে, সুদের টাকাটা কই? কাশেম ভাই, আজ কাজে যেতে পারিনি, দয়া করে আরো কয়েকটা সময় দিন। সময় অনেক দিয়েছি, এখন টাকা না থাকলে ওই রাস্তার ধারে জমিটার দখল ছেড়ে দে। কাশেম, আমার গেটের সামনে এসে এমন ছোট লোকই কেন করছো? যাও যাও এখান থেকে। হাসিম, তুই কুদ্দুস চাচার ছোট ছেলে হাসিম না? চিনতে পারছিস আমাকে? রহমান ভাই, আপনি অনেক বড় মানুষ হয়ে গেছেন, আমি তো ভাবতেই পারিনি আপনি আমাকে চিনবেন। কাশিম, গফুর মোড়লকে গিয়ে বল হাসিমের যত দেনা আছে আমি শোধ করে দেব, ওর জমির দিকে যেন আর না তাকায়। জি সাহেব, আমি মরল সাহেবকে গিয়ে বলছি। বিশ্বাস করুন রহমান সাহেব, আমি কাশেমকে এমন কিছু করতে বলিনি। ও সব একা করেছে ও সব। না হুজুর, মরল সাহেবই আমাকে টাকা দিয়ে পাঠিয়েছিলেন হাসিমের ক্ষতি করতে। মোড়ল সাহেব, আপনার মতো মানুষের জন্য এই গ্রামটা পিছিয়ে যাচ্ছে। হয় আপনি হাসিমের কাছে ক্ষমা চাইবেন, নয়তো আমরা আইনের ব্যবস্থা নিব। গফুর, তোর পাপের খরা পূর্ণ হয়েছে, এই গ্রাম থেকে তোকে এখনই বয়কট করা হলো। সবাই এসো, খিচুড়ি তৈরি হয়েছে, আজ আবার সেই বৃষ্টির দিনের মতো সবাই একসাথে খাবো। মনে আছে শিমুল সেই কলাপাতার কথা? আজ আমাদের এই হাসপাতালের নাম আমি কলাপাতার ছায়া রাখতে চাই। খুব সুন্দর হবে নিলয়, কারণ ওই কলাপাতা না থাকলে আজ আমরা এখানে পৌঁছতে পারতাম না। দেখলি হাসিম, আমাদের সেই ছোট্ট কলাপাতা আজ কত বড় বটবৃক্ষ হয়ে গেছে। জি ভাই, কষ্টের বৃষ্টি শেষে এখন আমাদের জীবনে সত্যি রামধনু উঠেছে।
এই কলাপাতা আমাদের সংগ্রামের প্রতীক নিলয়। এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কোত্থেকে এসেছি আর আমাদের দায়িত্ব কি। মা রানী, আর কতক্ষণ এভাবে আমার মাথায় জলপটি দিবি? তোর হাত দুটো নিশ্চয়ই ব্যথা হয়ে গেছে। তুই বরং একটু বিশ্রাম নে মা। একদম না বাবা, তোমার শরীর এখনো অনেক বেশি গরম। ডাক্তার কাকা বলেছেন জলপট্টি দিলে একটু জ্বর কমবে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি তোমার পাশে আছি। আমার কপালটাই খারাপ, এই বয়সে তোর পুতুল নিয়ে খেলার কথা, অথচ আমার মতো এক অকর্মণ্য বাবার সেবা করতে গিয়ে তোর শৈশবটাই শেষ হয়ে গেল রে মা। ঘরে এক মুঠো চালও নেই, আমি তোকে খেতেও দিতে পারি না। তুই এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে আমাকে খাওয়াস। তুমি এমন কথা বলো না বাবা, আমি এখন অনেক বড় হয়ে গেছি। তুমি একটু শান্ত হয়ে ঘুমোও। আমি এখন গ্রামের জমিদার বাড়িতে যাব, ওখানে ধান শুকানোর কাজ আছে। সেগুলো করে দিলে গিন্নিমা আমাকে চাল আর কিছু টাকাও দিবেন, আর তাই দিয়ে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। রহমত ভাই, রানীমা, তোর বাবার অবস্থা কি একটু ভালো এখন? গোপাল কাকু আসুন, বসুন না। বাবার জ্বরটা এখনো কমেনি। আজ সকালে আমাদের বাড়িতে একটু বেশি জাউ ভাত হয়েছিল, ভাবলাম তোর বাবার জন্য নিয়ে আসি। অসুস্থ শরীরে এটা খেলে ওনার একটু পেট ভরবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, কিন্তু আমি তো আপনার এই সাহায্য নিতে পারবো না। বাবা শিখিয়েছেন শরীরে শক্তি থাকতে কারো দান গ্রহণ করা ঠিক নয়। আপনি বরং আমাকে আপনার বাগানে কোনো কাজ দিন, আমি কাজ শেষেই খাবারটুকু পারিশ্রমিক হিসেবেই নেব। বলিস কি রানী, তুমি এতটুকু মেয়ে হয়ে এত বুঝিস? আমি তো প্রতিবেশী হিসেবে সাহায্য করতে চেয়েছিলাম। আপনার দয়া আমি বুঝি কাকু, কিন্তু আমি পরিশ্রম করে আমার বাবাকে খাওয়াতে চাই। আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, তাহলে আমি খাবারটা রেখে গেলাম, তোর বাবা খেয়ে নিক। তুই পরে কোনো কাজে আমাদের সাহায্য করিস, কেমন? আচ্ছা ঠিক আছে কাকু। আরে দেখো দেখো, আমাদের গ্রামের খুদে জমিদারনি এত ব্যস্ত হয়ে কোথায় চললেন? বলিও রানী, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? কালু কাকা, আমি কাজ করতে যাচ্ছি। বাবার শরীরের অবস্থা ভালো নয়, ঘরে কোনো খাবারও নেই। আমাকে কাজ করে বাবার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। পরিশ্রম? বলি তোর বাপ রহমত কি তবে একেবারেই শেষ হয়ে গেল নাকি রে? একটা জোয়ান মদ্য মানুষ ঘরে আয়েশ করে শুয়ে থাকে আর 5 বছরের মেয়েকে পরের বাড়িতে পাঠায় খাটতে। তোর বাবা তো দেখছি এই গ্রামের সবচেয়ে বড় অলস আর অকর্মা মানুষ। লজ্জা করে না ওর? খবরদার কালু কাকা, আমার বাবাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আমার বাবা অলস নন, তিনি অসুস্থ। সুস্থ থাকলে তিনি আমাকে কখনো এক পা বাইরেও ফেলতে দিতেন না। আপনি নিজে কোনো কাজ করেন না বললে অন্যের কষ্ট বোঝেন না। ছোট মুখে বড় কথা। তুই আমাকে কাজ শেখাতে আসিস না। আসলে তোর বাপ তোকে শিখিয়েছে কিভাবে মানুষের সহানুভূতি নিয়ে ভিক্ষা করতে হয়। এই যে তুই কাজ করতে যাচ্ছিস, এটাও তো এক ধরনের ভিক্ষা। কালু, মুখ সামলে কথা বলো। একটা ছোট্ট মেয়ের সাথে তোমার ঝগড়া করতে লজ্জা লাগে না? আর তুমি রহমত ভাইয়ের সম্পর্কে যা বললে তা সম্পূর্ণ মিথ্যা। রহমত অসুস্থ হওয়ার আগে এই গ্রামের সবচেয়ে পরিশ্রমী মানুষ ছিল, তা সবাই জানে।
ওই যে এখন আবার গোপাল ভায়া এলেন রানীর উকিল হয়ে। আমি তো সত্যি কথাই বলছি, 5 বছরের মেয়ে কেন কাজ করবে? ও কাজ করছে কারণ ও অন্যের কাছে হাত পাততে চায় না। ওর এই বয়সে যে আত্মসম্মান বোধ আছে তোমার মতো 30 বছরের মানুষের তা নেই। তুমি তো সারাদিন গাছের তলায় বসে মানুষের গীবত গাও। রানীর মতো সাহস কি তোমার আছে? গোপাল কাকা, আপনি ওনাকে কিছু বলবেন না। যারা অন্যের নিন্দে করে তারা কখনো সুখী হতে পারে না। আমি চললাম, দেরি হয়ে গেলে গিন্নিমা আবার খুব রাগ করবেন। জামা, সাবধানে যাস। সত্য আর সততা যার সাথে থাকে ঈশ্বর তাকে ঠিকই পথ দেখান। ওই তো একটি ছোট্ট মেয়ে। এই ভর সন্ধ্যায় এইটুকু মেয়ে কোথা থেকে আসছে? আর ওর কপাল বেয়ে ঘাম ঝরছে কেন? আমাকে ওর পিছু নিতে হবে। আমি ফিরে এসেছি বাবা। দেখো, আজ গিন্নিমা খুশি হয়ে আমায় 1 মুঠো চাল বেশি দিয়েছেন। আমি এখনই তোমার জন্য গরম চাও ভাত রান্না করছি বাবা। মা রানী, তুই সেই সকাল থেকে হাড় ভাঙা খাটুনি খাটিস, তোর নিজের পেটেই তো দানা পানি পড়েনি। আগে তুই একটু খেয়ে নে মা। এই ছোট্ট মেয়েটি অনেক মহান। আমার মায়ের কথাই ঠিক ছিল, সুখ কেবল নিজের জন্যে নয়, অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই জীবনের সার্থকতা। আজ আমি ওদের ভাগ্য বদলাতে চাই। ছোট্ট খুকি, তোমার নাম কি? একটু এইদিকে আসবে? কাকিমা, আপনি কি? কাকে চান? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনাকে তো আগে কখনো গ্রামেও দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি। অনেকক্ষণ ধরে আড়াল থেকে তোমায় লক্ষ্য করছিলাম। এইটুকু মেয়ে তুমি, কিভাবে বাবার জন্য কাজ করে খাবার নিয়ে আসো রানী? তোমার বাবার অসুখ আর তোমাদের এই হাহাকার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। সৃষ্টিকর্তা কি কেবল তোমাদের মতো নিষ্পাপ মানুষের কপালেই এত দুঃখ লিখেছেন? কষ্ট তো জীবনেরই অংশ কাকিমা। বাবা বলেন, ধৈর্য ধরলে একদিন সব ঠিক হয়ে যায়। রানী, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়েছি। এই থলিটা নাও, এর ভেতর অনেক স্বর্ণ মুদ্রা আছে। এটা বিক্রি করে তোমার বাবাকে সব থেকে বড় ডাক্তার দেখাবে, আর এই ভাঙা বাড়ি ভেঙে বড় বাড়ি বানাবে, আর রাজকন্যার মতো সুখে থাকবে। তোমার আর জমিদারের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটতে হবে না। স্বর্ণ মুদ্রা? হ্যাঁ রানী, হ্যাঁ। আমি জানি তোমরা কষ্টে আছো। এই সাহায্যটুকু গ্রহণ করলে আমি খুব খুশি হব। নাও মা, হাত পাতো। এই স্বর্ণ মুদ্রাগুলো এখন থেকে তোমার। কি হলো রানী, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? এই সম্পদ তোমার জীবনের সব অন্ধকার দূর করে দিতে পারে। তোমার বাবার চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন। এটা ধরো। আমাকে ক্ষমা করবেন কাকিমা, আপনার মনটা অনেক বড়, তাই আপনি আমাকে এভাবে সাহায্য করতে চাইছেন। কিন্তু আমি এই স্বর্ণ মুদ্রাগুলো নিতে পারবো না কাকিমা। কিন্তু কেন? আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি, এতে দোষের কিছু নেই। আমার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ার আগে আমায় একটা কথা সব সময় বলতেন, রানী, যেই হাত কাজ করে পারিশ্রমিক নেয় সেই হাত সম্মানের হাত, আর যে হাত বিনা পরিশ্রমে অন্যের কাছ থেকে কিছু নেওয়ার জন্য প্রসারিত হয় সেই হাত ভিক্ষুকের হাত। আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভিক্ষুক নই। রানী, তোমার বাবাকে আমার কথা বলো না। কিন্তু কেন কাকিমা? তোমাকে আমি পরে সব বলবো রানী। কেউ না বাবা, আমি নিজের সাথে নিজেই কথা বলছিলাম।
তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে বাবা। তোমাদের এত অভাব, অথচ তোমরা পাহাড়ের মতো অটল। রানী, তুমি কি বুঝতে পারছো? এই সম্পদ দিয়ে তুমি সারা জীবন রাজকীয় হালে কাটাতে পারতে। শ্রম ছাড়া প্রাপ্তি আমাকে সুখ দেবে না কাকিমা। আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি জানি পরিশ্রমের পর যে সামান্য ভাতটুকু মুখে তোলা হয় তার স্বাদে স্বর্ণের চেয়েও বেশি। আপনি যদি সত্যি আমায় সাহায্য করতে চান তবে আমায় কোনো কাজ দিন, আমি সেই কাজ করে আপনার কাছ থেকে পারিশ্রমিক হিসেবে সাহায্য নেব। কাজ ছাড়া আমি একটি মুদ্রাও স্পর্শ করব না। অদ্ভুত, এই 5 বছরের শিশুর মধ্যে এমন তেজ আর এমন নীতি বা কোথা থেকে এলো? পরিলোকের পরীরাও তো এত ত্যাগী নয়। তবে তাই হবে রানী, আমি তোমার জন্যে কাজের ব্যবস্থা করব। তোমার আত্মসম্মানের জয় হবে। কিন্তু কাকিমা, আপনি কি? আপনার পরিচয় তো এখনো দিলেন না। আপনি আপনি তবে কোনো মানুষ নন, আপনি কি পরী? এই যে আপনার পরীর মতো ডানা। হ্যাঁ রানী, আমি পরিলোকের লাল পরী। আমি পৃথিবীতে এসেছিলাম তোমার মতো সৎ হৃদয়ের মানুষের সন্ধানে, তাদের উপকার করতে। তোমার আত্মসম্মান বোধ দেখে আমি অত্যন্ত আনন্দিত। তুমি ঠিক বলেছ, বিনা পরিশ্রমে কিছু নেওয়া সম্মানের নয়। তাই আমি তোমাকে কাজ দিতে চাই। আমি প্রস্তুত, বলুন আমায় কি করতে হবে। কাজটা হবে বুদ্ধির। আমি তোমায় 3টে অত্যন্ত কঠিন ধাঁধা দেব। এই ধাঁধাগুলোর উত্তর বের করা অনেক কঠিন কাজ। যদি তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমায় ওই স্বর্ণ মুদ্রাগুলো দেব, আর সেটাই হবে তোমার সঠিক পারিশ্রমিক। তুমি কি রাজি? অবশ্যই। শারীরিক পরিশ্রমের মতো মানসিক পরিশ্রম করতেও আমি ভয় পাই না। আপনি ধাঁধা বলা শুরু করুন। ওরে বাপরে, এ তো আকাশ থেকে নেমে আসা পরী। এই বাচ্চা মেয়ে যদি ধাঁধার উত্তর দিতে পারে তবে আমি কেন পারবো না? আমি আড়াল থেকে এই উত্তরগুলো শোনার চেষ্টা করি। যদি ও না পারে তবে আমি গিয়ে উত্তর দিয়ে সব স্বর্ণমুদ্রা হাতিয়ে নেব। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তবে শোনো রানী, আমার প্রথম ধাঁধা, কোন জিনিস কাটলে আলাদা হয় না, বরং আরো বেড়ে যায়? ভালো করে ভেবে উত্তর দিও। পরী দিদি, এর উত্তর হলো গর্ত। কারণ গর্ত থেকে আমরা যতই মাটি খুঁড়ে বের করি গর্তটি ততই বড় আর গভীর হতে থাকে। রানী, তোমার তো দেখি অনেক বুদ্ধি। তুমি প্রথম পরীক্ষায় সফল হয়েছ। এবার দ্বিতীয় ধাঁধা, তোমার নিজের একান্ত সম্পদ, কিন্তু তোমার যে অন্যরাই সেটি সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটি কি? এটিও খুব সহজ। সেটি হলো আমার নাম। আমার নাম নিজের হলেও আমাকে ডাকার জন্য পৃথিবীর সব অন্য মানুষই তা আমার চেয়ে বেশি ব্যবহার করেন। অসাধারণ, তোমার মেধা সত্যিই প্রশংসনীয়। আর এবার আমার শেষ আর সবচেয়ে কঠিন ধাঁধা। এটি পারলেই তুমি পুরস্কার পাবে। ধাঁধাটি হলো, এমন কি জিনিস যা কেবল মুখে নাম নিলেই বা কথা বললেই ভেঙে যায়? পরী দিদি, সে অমূল্য জিনিস হলো নীরবতা বা নিস্তব্ধতা। কারণ মানুষ কথা বলে মাত্রই চারিদিকে নিস্তব্ধতা ভেঙে যায়। চমৎকার রানী, তুমি কেবল পরিশ্রমী নও, তুমি বুদ্ধিমতীও বটে। তোমার 3টে উত্তরই সঠিক হয়েছে। আজ প্রমাণিত হলো যে সঠিক জ্ঞান থাকলে যে কোনো কঠিন বাধাও জয় করা সম্ভব। এই রানী মেয়েটার তো সত্যি অনেক বুদ্ধি। ওকে আমি এতদিন কতই না অপমান আর অবজ্ঞা করেছি। মেয়েটি সত্যি পুরস্কার পাওয়ার যোগ্য। রানী, এই নাও তোমার পরিশ্রমের পুরস্কার। তোমার 3টে সঠিক উত্তরের পারিশ্রমিক হিসেবে আজ থেকে স্বর্ণ মুদ্রা তোমার। এটি কোনো দান নয়, এটি তোমার মেধার ধৈর্যের অর্জন। এই সম্পদ দিয়ে তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ করে তোলো। এই উপহার নিতে এখন নিশ্চয়ই তোমার কোনো দ্বিধা নেই। ঠিক আছে পরী দিদি, দিন। কিন্তু এত সম্পদ? আমার তো কেবল বাবার চিকিৎসার জন্যে
সামান্য কিছু অর্থের প্রয়োজন ছিল। পরি দিদি, আপনার এই দান আমি কিভাবে শোধ করব? এটা শোধ করার প্রয়োজন নেই রানী, কিন্তু আমি জানি তোমার মনের আসল ক্ষত এই স্বর্ণ মুদ্রায় সারবে না। তোমার বাবার কষ্টই তোমার সবচেয়ে বড় দুঃখ, তাই না? হ্যাঁ পরি দিদি, এটা আপনি একদম ঠিক বলেছেন। যাও রানী, গিয়ে দেখো তোমার বাবা সুস্থ হয়ে গেছেন। এ কি বলছেন পরি দিদি? আমার বাবা সত্যি সুস্থ হয়ে গেছে? রানী, বাবার এ কি অদ্ভুত ব্যাপার। আমি অনুভব করছি আমার শরীরের কোনো ব্যথা নেই। আমি নিজেকে একদম সুস্থ ও শক্তিশালী মনে করছি। এ কি চমৎকার জাদুকরি আলো! বাবা, বাবা তুমি সুস্থ হয়ে গেছো? লালপরি আমাদের সব দুঃখ দূর করে দিয়েছেন বাবা। হে পরি, আপনি আমাদের নতুন জীবন দান করলেন। আমরা আপনার কাছে চিরঋণী। আমাকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই। আপনার মেয়ের আত্মসম্মান বোধ আর পরিশ্রম দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি, তাই আপনাদের সাহায্য করেছি। মনে রেখো রানী, সৎ পথে থাকলে সৃষ্টিকর্তা সহায় হন। রানী, আমি তবে আসছি এখন, আমার যাওয়ার সময় হয়েছে। পরি দিদি, তোমার সাথে কি আমার আর দেখা হবে না? কেন হবে না? নিশ্চয়ই হবে। যদি কখনো আমায় মন থেকে ডাকো, আমি তোমায় নিশ্চয়ই সাড়া দেব রানী। বিদায় পরি দিদি।